ওটিটির যুগে ট্রেডিশনাল টিভি কি আসলেই দর্শক হারাচ্ছে? টিভি, ওটিটি আর নিউজ মিডিয়া একসঙ্গে কাজ করার উপায় কি? ওটিটি এবং ডাবিং ইন্ডাস্ট্রি কিভাবে তরুণদের নতুন কর্মসংস্থান তৈরি করছে? আজ আমাদের পর্বের গেস্ট মোহাম্মদ এহসানুজ্জামান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, টফি। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিজ। ওই জায়গাটা আসলে এখন আর নেই যে আসলে আমি একটা বিষয় স্কিল্ড আসলে আমি ওইটা নিয়ে কাজ করবো। অন্যান্য কোম্পানি ওটিটি নিয়ে কাজ করছে, সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো আসলে কি মনে হয়? আইডিসি একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে ওটিটির জন্য, কারণ আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিং হতে হবে, আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত অনুষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একজন মানুষ, মোহাম্মদ এহসানুজ্জামান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, টফি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যক্তিগতভাবে আমি আজকে অনেক হ্যাপি যে আপনাকে অবশেষে পেয়েছি আমার এই প্রোগ্রামে। আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি, আনন্দিত যে আপনার সাথে একটা পডকাস্টে বসতে পেরেছি। আমাদের অনেক দিনের একটি সম্পর্ক আজকে একটা প্রফেশনাল জায়গায় আমাদের দেখা হয়েছে। আমি খুশি খুবই এর জন্য। হ্যাঁ, প্রথমেই জানতে চাই যে আপনার বেড়ে ওঠা পড়াশোনা কিভাবে শুরু হলো? বেড়ে ওঠা বলতে আসলে আমি আমার জন্ম ঢাকায়। স্কুল কলেজ আমি বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি। বিবিএন এমবিএ আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে করেছি। এটার পর আমি নিউ ইয়র্কের বিজনেস ইনস্টিটিউট থেকে একটি আইটির উপরে ডিপ্লোমা করেছি। এটাই পড়ালেখা মোটামুটি জার্নি আমার। আইটি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে দেন আপনার মানে ক্যারিয়ার শুরুটা কিভাবে হলো? বেসিক্যালি আইটি ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার আসলে একটা ডিপ্লোমা কোর্স, কিন্তু আমি আসলে মার্কেটিংয়ে মেজর ছিল আমার। তো সবসময় আসলে মার্কেটিং যেহেতু পড়াশোনা করেছি, বিজ্ঞাপন, এজেন্সি, ক্রিয়েটিভ এই কাজগুলোর প্রতি সবসময় আমার একটা ঝোঁক ছিল। ওই জায়গা থেকে আসলে আমার ক্যারিয়ার শুরু যদি বলি, আসলে বিজ্ঞাপনী সংস্থা থেকেই আমার ক্যারিয়ার শুরু। বিজ্ঞাপন সংস্থা থেকে ক্যারিয়ারটা শুরু, সেইখানে আপনি প্রায় অনেক বছর কাজ করেছেন। দেন সেইখান থেকে আসলে টফিতে আসা, আমি যেহেতু ব্যক্তিগতভাবে জানি এর জন্য আপনি বলছি। তো হঠাৎ করেই বিজ্ঞাপনের সেই সেক্টর থেকে, এজেন্সি থেকে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মের ইয়েতে কাজ করা, এইটা কেন আসলে? আসলে আমি আমার ক্যারিয়ার যদি বলি, অলমোস্ট 12 থেকে 14 বছর আমি আসলে বিজ্ঞাপন সংস্থাতে কাজ করেছি। এখানে আসলে মাল্টিপল ব্র্যান্ডস নিয়ে আমি কাজ করেছি। সো ওই জায়গায় দেখা গেছে যে কাজ করতে গিয়ে আসলে ডিফারেন্ট ব্র্যান্ডসের বিভিন্ন নিড, ওগুলোকে ফুলফিলমেন্ট করা, বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে থাকা, পাশাপাশি আমি একটা দীর্ঘ সময় আমি কন্টেন্ট প্রোডাকশনের সাথে কাজ করেছি। তো এই সব কিছু মিলিয়ে একটা পর্যায়ে আমার আসলে মনে হয়েছে যে আসলে আমার ক্যারিয়ারটা নেক্সট ফরওয়ার্ড আসলে ডিজিটাল কোনো একটা স্ট্রিমিং বা এই ধরনের কোনো একটা যাওয়া উচিত। এবং ওই জায়গা থেকে যখন অপরচুনিটি আসলো, তখন আসলে আমি এই শিফটটাকে আসলে পজিটিভলি হয়ে আসলে গ্রহণ করি। সেটা কি আপনার ক্যারিয়ারে যখন মানে আইটির উপর যে এইটা করেছেন, সেটা কি কোনো প্রভাব করেছে? প্রভাব করেছে বলতে বেসিক্যালি আইটিতে পড়াশোনা থাকা যেটা হচ্ছে আসলে ইকোসিস্টেম বুঝতে অনেক মানে সাহায্য হয়েছে। যেহেতু ওটিটি একটা বড় ল্যান্ডস্কেপ, আসলে এখানে অনেক ধরনের টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে। তো ওই জায়গা থেকে জাস্ট মানে ওই নলেজটা আমাকে হেল্প করেছে আসলে পুরো জিনিসটা বুঝতে। কিন্তু ভাইয়া মানে আমরা তো আসলে টিভি ইন্ডাস্ট্রির লোক, আমরা টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আপনিও আসলে ওতপ্রোতভাবে টিভি ইন্ডাস্ট্রিতে সাথে জড়িত ছিলেন। এখন ওটিটি নিয়ে কাজ করছেন। সো দর্শকদের ভিউয়ার থেকে এই পরিবর্তনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই জায়গায় আমি আপনার সাথে একটা মানে আমাদের একটা প্রচলিত মিথ আছে, যেটা আসলে সবার মধ্যে একটা কথা, আমি অনেক আর্টিকেল বা আমাদের ইন্ডাস্ট্রি মেটসদের কাছে শুনি অনেক সময় যে আসলে দর্শকরা এখন ট্র্যাডিশনাল টিভি দেখতে চায় না, তারা আসলে ডিজিটালে শিফট হচ্ছে। ওই জায়গাতে আমি শিওর যে আপনি একটা যেহেতু টিভি চ্যানেলে কাজ করেন, এটার ইম্প্যাক্ট আপনিও কিছুটা ইম্প্যাক্টেড। কিন্তু সত্যি কথা বলতে যেটা হচ্ছে, আমরা অনেক রিসার্চ, অনেক অ্যানালাইসিস করে দেখেছি, বা অনেক ধরনের দেশে, বাইরের দেশগুলো থেকে বিভিন্ন গবেষণা থেকে দেখেছি, আসলে আমাদের দেশের দর্শকদের টিভির প্রতি যে চাহিদাটা, এটা কিন্তু কোনো অংশে কমেনি। কিন্তু যেটা হয়েছে যে সেটা ট্রেডিশনালি শিফট হয়েছে, ট্রেডিশনাল থেকে একটা ডিজিটাল ইকোসিস্টেমে মানুষ শিফট করেছে। আগে আমাদের দেশের দর্শকরা হয়তো বা শুধু র্যান্ডম টিভি চ্যানেলেই কেবল কানেকশনের মাধ্যমে টিভি দেখতো। এখন ওটার পাশাপাশি স্ট্রিমিংয়ের মাধ্যমে টিভি দেখতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। সেটা হয়তো বা বিভিন্ন আপনাদের টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে, ওটিটিতে আমরা মাল্টিপল যারা ওটিটি আছে, তারা টিভি স্ট্রিম করা, লাইভ স্ট্রিমের মাধ্যমে টিভি দেখে। ওই জায়গায় একটা বড় শিফট এসেছে, কিন্তু টিভির চাহিদা কিন্তু এখনও আছে। স্মার্ট টিভির একটা বিশাল আলোড়ন আছে, সিটিভির একটা কানেক্টিং টিভির একটা চলে এসছে। তো সেই জায়গায় ওটিটিটা আসলে কিভাবে কাজ করছে? আমি যদি বলি আসলে বিভিন্ন গবেষণায় বাইরের দেশে উদাহরণ যদি বলি, আমাদের দেশেও যদি আমি দেখি যে কানেক্টেড টিভির পেনিট্রেশনটা অনেকাংশে বেড়ে যাচ্ছে।
বেসিক্যালি আগে যখন আমাদের ট্রেডিশনাল টিভি চ্যানেল ছিল আসলে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না। সো এখন বেসিক্যালি যেটা হচ্ছে যে বাংলাদেশে যদি বলি মেজরিটি টিভিগুলো কিন্তু স্মার্ট টিভি আসছে, ইন্টারনেট কানেক্টেড টিভি আসছে। সো ওই জায়গায় এই টিভি চ্যানেলগুলো টিভি যখন মানুষ পারচেস করে, এই পারচেসমেন্টের সাথে সাথে যেটা হয় যে দেখছি যে দর্শকের চাহিদা আসলে ওই ধরনের কানেক্টেড ইন্টারনেটের থ্রুতে আসলে টিভি কন্টেন্ট দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি যদি বলি আমি একটা গবেষণায় দেখেছিলাম ট্রেডিশনাল টিভি যে সেল যেটা ছিল এটা বেশ কিছু দিন যাবতীয় ডিক্রিজ হচ্ছে, পাশাপাশি ডিজিটাল ইকোসিস্টেমের যে টিভিগুলো এসেছে ইন্টারনেট কানেক্টিভিটি এগুলোর সেল যেমন বাড়ছে আস্তে আস্তে। তো ওই জায়গা থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়াই যায় যে আসলে আমাদের দেশের দর্শকরা হয়তো আস্তে আস্তে এই কানেক্টেড টিভিতে শিফট করছে। কিন্তু টিভিতে শিফট করলেও মানে টিভির একটা বিজ্ঞাপনের আলাদা জগৎ আছে, ওটিটির একটা ইয়ে আছে। সেই ডিফারেন্সিয়েটটা আপনি কিভাবে ব্যালেন্স করছেন আসলে? এইখানে পরাগ ভাই সত্যি কথা বলতে যে আপনিও জানেন আমিও জানি সেটা এই পুরো ইন্ডাস্ট্রিটা আসলে যে সাফার করতো, যারা অ্যাডভার্টাইজারদের কথা যদি বলি, সব অ্যাডভার্টাইজারই সাফার করতে আসলে ROI ক্যালকুলেশন নিয়ে, যেটা মানে ট্রেডিশনাল জায়গায় আসলে বেশ বেগ পেতে হচ্ছে। একটা ইনভেস্টর বা একটা অ্যাডভার্টাইজার যখন ইনভেস্ট করে তখন তার কিন্তু আসলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা মিলিয়ে নেওয়া ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো একটা ব্র্যান্ড ম্যানেজার বলেন, একটা মার্কেটিং CMO বলেন, তাদের আসলে এইটি কিন্তু তাদের মূল কনসেন্ট্রেশন থাকে যখন তারা মার্কেটিং ক্যাম্পেইন করে। ওই জায়গা থেকে ট্রেডিশনাল জায়গা থেকে কানেক্টেড টিভিতে যে শিফটটা, এইখানে আমরা যদি বলি এইটা বিজ্ঞাপনদাতাদের জন্য একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আসলে বিজ্ঞাপনদাতারা রিয়েল টাইম রিপোর্টিং দেখতে পাচ্ছে, যেখান থেকে তারা আসলে সে একটা বিজ্ঞাপন যখন সে দিচ্ছে ওরা কী পরিমাণ দর্শক দেখছে, এই রিয়েল টাইম রিপোর্টিংটা কিন্তু OTT বলেন বা যারাই বলেন তারা কিন্তু প্রোভাইড করছে। সো এই জায়গা থেকে বিজ্ঞাপনের মার্কেটটা কিন্তু আসলে মানে হয়তো ট্রেডিশনাল জায়গা থেকে ডিজিটালি শিফট হচ্ছে, মাধ্যমটা কিন্তু টিভিই থাকছে। কিন্তু মাধ্যমটা টিভিতে থাকলেও মানে আমাদের দেশে এক ধরনেরই প্রচলন আছে যে ওটিটি প্ল্যাটফর্মগুলো টেলিভিশনের সাথে হয়তো চুক্তি না করেই তাদের টেলিভিশন দেখাচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে তাদের ওই লিগ্যালাইজেশনের ব্যাপারটা নিয়ে আসলে অনেক কনসার্নের বিষয় থাকে। সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটা কিভাবে এনশিওর করছেন? আমার মনে হয় যে আসলে যারা ওটিটি, যে বাংলাদেশে যারা মেইন স্ট্রিম যারা ওটিটিতে কাজ করে, তারা প্রত্যেকেই আসলে লিগ্যাল ব্যারিয়ার মেনটেন করেই আসলে কাজ করে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে বেসিক্যালি আসলে যে কোনো কন্টেন্টই যখন আসলে আপনি দেখাবেন ডিজিটাল মাধ্যমে, সেটার প্রত্যেকটা ক্ষেত্রে লিগ্যালিটি ভেটিং করার পরে আসলে দেখাতে হয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটা হয়তো বা একটা ধারণা থাকতে পারে, কিন্তু আসলে আমি এই যে ধারণাটার সাথে একমত না। কিন্তু মানে আপনারা তো অনেক ধরনের বাহিরের কনটেন্টও দেখাচ্ছেন। বাহিরের কনটেন্ট টিভিতেও দেখাচ্ছেন, ডাব করেও দেখাচ্ছেন, আপনারা নিজেরাও দেখাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি আমরা সেই রিজনাল কিছু জিও ব্লকিংয়ের ইস্যু থাকে, সেই সব মেইনটেইন করেই কি আপনারা ওই ডাবিংগুলো কনটেন্টগুলো দেখাচ্ছেন? অবশ্যই। মানে ধরেন আসলে একটা কনটেন্ট যখন বাংলাদেশে আসে, একটা ডাব কনটেন্ট, অবশ্যই এটা জিও ব্লকিং থাকে। কারণ ধরেন এই কনটেন্টটা তো আসলে বাংলাদেশের বাইরের দর্শকরা দেখে ফেলেছে। সো ওইটার ডিমান্ডটা কিন্তু আমাদের মার্কেটেই থাকে। আমরা আসলে যেটাই করি আমাদের দর্শকদের জন্যই করি। জি। তো ওই জায়গা থেকে কোনো কনটেন্ট প্রোভাইডার যখন কনটেন্ট বাংলাদেশে রিসেল করে, সে আসলে ওই জিও ব্লকিংটা ইনশিওর করেই আসলে করে। মানে বর্তমানে তো বাংলাদেশে অনেকগুলো আসলে ওটিটি প্ল্যাটফর্ম আছে। টেলিকম কোম্পানিগুলোর পাশাপাশিও কিন্তু অন্যান্য কোম্পানি ওটিটি নিয়ে কাজ করছে। সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো আসলে কি মনে হয়? আমি যদি আসলে বাংলাদেশের ওটিটির একটা বড় চ্যালেঞ্জ হিসেবে বলি, পাইরেসি একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ওটিটির জন্য। সো আমাদের দেশে আসলে যে কোনো ধরনের আপনার স্পোর্টস, নন স্পোর্টস যে কোনো কনটেন্টের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পাইরেসি। সো এটার পাশাপাশি, এই পাইরেসির পাশাপাশি আরেকটা যেটা চ্যালেঞ্জ আমাদের দেশে, সেটা হচ্ছে যে কনটেন্টের যে ইকোসিস্টেমটা বাংলাদেশে আসলে এখনও ওভাবে তৈরি হয়নি। মানে সঠিকভাবে আসলে কনটেন্টের প্রাইসিং বা যে একটা প্রসেস থাকার কথা, এই প্রসেসের জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এখনও অনেক ব্যাপারটা মিসিং আছে। কিন্তু মানে ফিউচার যদি চিন্তা করি, মানে নেক্সট 5 ইয়ার্স টু 7 ইয়ার্স তো দেখা যাবে যে ওটিটি মোটামুটি একটা মেজর শেয়ার অপশন নিয়ে নিয়েছে দর্শকদের থেকে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? এটা আসলে সত্যি, মানে যদি বলি যে আসলে বাংলাদেশে যদি আমি ন্যাশনাল মিডিয়া সার্ভেও যদি দেখি, সেই জায়গা থেকে আসলে ইন্টারনেটের পেনিট্রেশন কিন্তু ডে বাই ডে বেড়েই চলেছে। জি। সো ওইটার পাশাপাশি আসলে এটা আমাদের একটা ইন্ডিকেশন দেয় যে বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে যে কন্টেন্ট আসবে, যেই ধরনের ইকোসিস্টেম বিল্ড হবে, ওই জায়গায় আসলে অডিয়েন্স বা যারা ইন্টারেস্টেড থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যাদের বলছি জেনজি, তারা আসলে সবসময় এটার সাথে কানেক্টেড থাকবে। সো ওই জায়গা থেকে আসলে যদি আমরা একটা সঠিক নিয়মের ভিতর থেকে গিয়ে একটা প্রপার গাইডেন্স ফলো করে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট ইকোসিস্টেমটা বড় হবে এবং ওই জায়গাতে আরও গ্লোবাল, ইন্টারন্যাশনাল অনেক ধরনের কম্পিটিটর আসলে বাংলাদেশে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন জেনজির একটা ট্রেন্ড চলে এসছে, যারা আসলে ডিজিটালাইজেশন এই সেক্টরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
বা তারা আসলে মানে ইউজডই হচ্ছে এটা করে, তাদের জন্য আপনারা তাদের আগ্রহ তৈরি করার জন্য কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আসলে দেখেন জেনজিরা আসলে যে কি দেখতে পছন্দ করে এটা নিয়ে আমি মানে প্রত্যেকটা ওটিটি বলেন বা যারা ডিজিটাল স্ট্রিমিং নিয়ে কাজ করে প্রত্যেকে কিন্তু একটা গবেষণামূলক কাজ করেই আসলে তারা এগিয়ে আসে। কোনো প্ল্যাটফর্ম আপনি দেখবেন যারা স্পোর্টস হেভি থাকে, কোনো প্ল্যাটফর্ম দেখবেন যে আসলে তারা এন্টারটেনমেন্ট হেভি থাকে। কেউ আবার হয়তো বা বিদেশি কনটেন্ট ডাব করে দেখাচ্ছে। সো আসলে এগুলো সবই আসলে দর্শকদের কথা মাথায় রেখেই ডিফারেন্টভাবে করা হচ্ছে। আমাদের দেশে তো হিউজ আসলে কর্মসংস্থানের অভাব। সেই ক্ষেত্রে আপনারা কি এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা যে আমরা তাদের মাধ্যমে কোনো কর্মসংস্থান তৈরি করা যায় কিনা? আ দেখেন কর্মসংস্থান যদি বলি যে বাংলাদেশের এই ডিজিটাল স্ট্রিমিংটা যত বাড়ছে, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর কনটেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে এবং যারা কিন্তু বিভিন্ন আমি যদি মেটা বলি বা Google থেকে প্রচুর রেমিটেন্স তারা নিয়ে আসছে যে তাদের কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশের একটা বড় মার্কেট তৈরি হচ্ছে ডাবিংয়ে। এই যে যারা ডাব আর্টিস্ট তৈরি হচ্ছে। সো এভাবে করে ডিফারেন্ট জায়গায় আসলে অনেক বড় মার্কেট তৈরি হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আগামীতে আরও অনেক বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। কিন্তু সেই ক্ষেত্রে ধরেন আপনারা যেমন বাইরের ডাবিং দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে দেশীয় কনটেন্ট নিয়ে কাজ করার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? আমাদের দেশেও কিন্তু ভালো, ভালো নাটক হচ্ছে বা মুভির কাজগুলো হচ্ছে বা যারা নতুন কনটেন্ট ক্রিয়েট করছে তাদের সাথে কিন্তু আসলে টিভি বা সিনেমা নাটকের কিন্তু একটা বড় ডিফারেনশিয়েট আছে। তাদেরকে নিয়ে ভবিষ্যতে কোনো কাজ করার মতো সুযোগ আপনারা তো মানে অ্যাজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে তো আপনারা দিতেই পারেন। এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আ দেখেন আসলে আমি যেটা মনে করি যে বাংলাদেশে যারা আসলে এই ওটিটি বিজনেসে কাজ করছে প্রত্যেকেই ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করে। রাইট। সো ওই জায়গা থেকে আমি যদি বলি যে যারা আসলে এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করে তাদের ওখানে অবশ্যই অপরচুনিটি থাকবে। আমি অলরেডি যদি দেখি আমাদের বেশ কিছু লোকাল ওটিটি আছে যারা অনেক নতুন ইয়াং কামারদের দিয়ে আসলে কনটেন্ট কাজ প্রোডাকশন করছে। করাচ্ছে। পাশাপাশি যদি ধরেন যারা ইউজিসি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে তারা আসলে অনেক ধরনের কনটেন্ট ক্রিয়েটরদের অপরচুনিটি করে দিচ্ছে। আসলে এটা আসলে এক জায়গায় হয়তোবা সবকিছু করা সম্ভব না কিন্তু ডিফারেন্ট জায়গায় আসলে ডিফারেন্ট কিছু করার পসিবিলিটি আছে বলে আমি মনে করি। দিন শেষে সবাই চায় যে আমাদের দেশটা সমৃদ্ধ হোক। সেই ক্ষেত্রে ওটিটি নিয়ে কাজ করে আমাদের দেশকে সমৃদ্ধ করার মানে কয়েকটা যদি আমি বলব যে টিপস আকারে যদি আপনি ইয়াংদের দিতে পারেন। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হচ্ছে দেখেন, আমাদের এই ওটিটিগুলো যখন গ্লোবালের দিকে যাবে, আমাদের কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু অনেক মানে বাংলাদেশী দর্শক আছে যারা বাংলা কনটেন্ট দেখতে চায়। সো তাদের জন্য একটা নতুন একটা হাব তৈরি হবে বলে মনে করি। পাশাপাশি আমি আগেও যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং একটা বড় জায়গা, কনটেন্ট ক্রিয়েশন একটা বড় জায়গা। সো ওই জায়গাগুলোতে আসলে কিন্তু তোর নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ আসলে আসবেই এই ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে। কনটেন্টের ক্ষেত্রেও তো এটা আমাদের টিভি ইন্ডাস্ট্রিতেও থাকে। কনটেন্টের ক্ষেত্রেও তো প্রিমিয়াম কনটেন্ট থাকে, জেনারেল কনটেন্ট থাকে, কিছু ক্লাসিফিকেশন থাকে। সো আপনারা মানে প্রিমিয়াম কনটেন্ট, জেনারেল কনটেন্ট বায়ের ক্ষেত্রেও কি আপনাদের ভিতরে এই ধরনের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা? যে না এই ধরনের কনটেন্ট হলে আমরা এটা করব বা দেশীয় এই কনটেন্ট চালানো যাবে না, বাইরের এই কনটেন্ট হলে ভালো হয়। মানে আমি বলতে চাচ্ছি মানে প্রাধান্য কি আসলে বিজনেসটাই ফোকাস পায়? নাকি ওভারঅল দেশের কন্ট্রিবিউশন, সমাজের প্রতি দায়বদ্ধতা এইসব জিনিসগুলো ফোকাস করেন? না, দেখেন বেসিক্যালি অবশ্যই যেকোনো প্ল্যাটফর্মই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা নিয়েই কাজ করে। ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ব্যাকএন্ডের রিসার্চ কাজ করে। আসলে দেখেন আমি যদি বলি যে ধরেন বাংলাদেশে যদি আমি টিভি চ্যানেলের এক্সাম্পল দিই, বাংলাদেশের তো ৩০-৩৫টা টিভি চ্যানেল আছে। এর মধ্যেও কিন্তু কিছু জনরা ভিত্তিক টিভি চ্যানেল আছে। কেউ হয়তো নিউজ নিয়ে কাজ করছে, কেউ হয়তো স্পোর্টস নিয়ে কাজ করছে, কেউ হয়তো বা জেনারেল এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করছে, কিডস টিভি চ্যানেল আছে। সো ওরকমভাবে আসলে ডিজিটাল মাধ্যমটা যেটা বলি এখানে আসলে আমার কাছে মনে হয় যে যারাই ভবিষ্যতে আসবে বা যারা কাজ করছে প্রত্যেকটা নিজ ক্ষেত্রে একটা স্পেশালাইজেশন নিয়েই তারা কাজ করবে। সো হয়তো এক মাধ্যমে সব কিছু থাকবে বলে আমি মনে করি না। যার যেটা স্পেশালিস্ট সে আসলে ওই জায়গাতেই কাজ করবে। এটি হওয়া উচিত। আপনি যদি বাইরের দেশেও দেখেন আসলে ওরকমই কিন্তু আমরা দেখে আসছি। কিন্তু ওটিটির ক্ষেত্রে হয় কি স্পেশালি আমাদের দেশে হচ্ছে যে ওটিটি দেখলে হলেই একটা সাবস্ক্রিপশনের চলে আসে বা নতুন কোনো কনটেন্ট আছে সেটার জন্য একটা আলাদা প্রাইস নির্ধারণ করা হচ্ছে যে এইটা দিয়ে আমাকে দেখতে হবে। ইভেন আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছি এখানেও কিন্তু এই ধরনের একটা অব্লিগেশন আছে আমাদের। তো সেই সব জায়গার ক্ষেত্রে আমরা কি সাধারণ কোনো করতে পারি না যে হ্যাঁ ঠিক আছে আমার এই ওটিটি প্ল্যাটফর্মটা ফ্রি, এইখানে অ্যাটলিস্ট তুমি এই ১০০টা কনটেন্ট ফ্রি দেখতে পারবে। এই ধরনের কি কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? আসলে দেখেন আ এইখানে যদি আমি বলি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু কিছু ফ্রিমিয়াম কনটেন্ট থাকে, প্রিমিয়াম কনটেন্ট থাকে। সো মানে কেউই কিন্তু পুরোপুরি আসলে প্রিমিয়াম কনটেন্টের ডিপেন্ডেন্সি না। আপনি যেটা বললেন এক্সাক্টলি যে আসলে যেগুলো ফ্রিতে দেখা যায় দর্শক দেখবে, যেগুলো প্রিমিয়ামটা কেন আসে? প্রিমিয়ামটা এটা আপনিও জানেন, আসলে আমিও জানি। প্রিমিয়াম ব্যাপারটা আসে আসলে প্রিমিয়ামনেস এর উপর থেকে কনটেন্টের। আমাদের দেশে কনটেন্ট যে
প্রোডাকশন যদি বলি বা কন্টেন্ট প্রকিউরমেন্ট যদি, ইটস হিউজ। সো ওই জায়গা থেকে আসলে কন্টেন্টের ম্যারিটের উপরে ডিপেন্ড করে আসলে এখানে প্রিমিয়াম ব্যাপারটা আসতেছে। সো এই জায়গা থেকে সব কন্টেন্টই আসলে ফ্রি দেখানো যেমন ডিফিকাল্ট, আবার সব কন্টেন্টই আসলে পে করে দেখাও ডিফিকাল্ট। সো এটা একটা ব্যালেন্স আসলে লাগবে সব সময়ের জন্যই। ভাইয়া, আমরা ইউথদের নিয়ে কথা বলছিলাম। সো ইউথদের এই ওটিটিতে কাজ করার জন্য বা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য নিশ্চয়ই কিছু বেসিক গাইডলাইন থাকে। সো সেই সব নিয়ে আসলে আপনারা তাদেরকে সেই গাইডলাইনগুলো দেওয়ার জন্য কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা বা আপনি নিজ উদ্যোগেও এই ধরনের কোনো কিছু মানে চিন্তা করেন কিনা? দেখেন আসলে আমরা প্রত্যেকে আসলে নিজ জায়গা থেকে আসলে অনেক বিশাল কিছু করা ডিফিকাল্ট, বাট আমরা হয়তোবা যদি সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করি আমরা অনেক কিছু করতে পারবো। আমি যদি ব্যক্তিগতভাবে আমার নিজের ব্যাপারে বলি, ধরুন আমি আমার হয়তোবা ইউনিভার্সিটির জুনিয়ররা যারা আছে বা আমার চেনা পরিচিত বন্ধু-বান্ধবদের মাধ্যমে তাদের ছোট ভাই যারা আছে তাদেরকে যখন আমার সাথে বিভিন্ন ক্যারিয়ার নিয়ে কথা হয়, আমি তাদেরকে আমার মতো করে টিপস দেওয়ার চেষ্টা করি। মানে আমি যদি আপনার কাছে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আমি আসলে যদি ইয়াং জেনারেশনের যদি বলতে চাই যে টিপস যদি আমি দিতে চাই, আসলে আমি যেটা বলবো, আমরা আসলে যেই জায়গাটার দিকে যাচ্ছি, আপনি একটা জায়গায় স্পেশালিস্ট হওয়ার অনেক হয়ে কোনো কিছু করাটা ডিফিকাল্ট। সো আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিং হতে হবে। মানে আপনি যদি কর্পোরেটে কাজ করতে চান বা যদি এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে চান, আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিং হতে হবে। আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। সো এই ধরনের একটা ব্লেন্ড আসলে লাগবে। মানে ওই জায়গাটা আসলে এখন আর নেই যে আসলে আমি একটা বিষয়ে স্কিল্ড আসলে আমি ওইটা নিয়ে কাজ করবো, কারণ এখন পৃথিবী অনেক ফাস্ট। সো ওইটার লিগেসিটা আসলে বাংলাদেশেও আস্তে আস্তে আসছে। যে আপনি যদি দেখেন যে আমাদের ইয়াং জেনারেশন তাদের চিন্তা ভাবনাও কিন্তু আসলে আগের থেকে অনেক মানে ভাস্ট হয়েছে। গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাইজেশনের দিক থেকে গভর্নমেন্ট নিজেদের থেকে ট্রেনিং দিচ্ছে, উইদাউট কস্টে ট্রেনিং দিচ্ছে। কিছু ট্রেনিং আছে, ট্রেনিং করার পর সার্টিফিকেটের পাশাপাশি তারা একটু রেমুনারেশনও দিচ্ছে যে যাতে তারা উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে। সো আপনারা যেহেতু এটা করছেন, আমি স্পেশাল আপনার কিছু ভিডিও দেখেছি, নিজের থেকে টিপস দেওয়ার ট্রাই করছেন যে এইভাবে করো বা এই করো। সো আমার মনে হয় কর্পোরেট থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার কি কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন কিনা? আসলে আমি যদি বলি, বাংলাদেশে যারা এমএনসি যারা আছে তাদের কিন্তু আপনি যদি দেখে থাকেন তারা সবসময় যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি অনেক বেশি কানেক্টেড থাকে। মানে ওখানে আসলে জব ফেয়ার হয়, ট্রেনিং হয়, মানে এইটা কিন্তু অলরেডি আসলে যারা এমএনসি যারা আছে তারা এই জিনিসটা রেগুলারলি করে যাচ্ছে। হ্যাঁ, মানে লোকাল কোম্পানির ক্ষেত্রে হয়তো বা এটা এমএনসির মতো তো ব্রডার না, কিন্তু তারপরেও কিন্তু লোকাল কোম্পানির আমি দেখেছি যে তারা আস্তে আস্তে এগিয়ে আসছে, এই ধরনের বিভিন্ন কর্মশালা তারা করছে, ট্রেনার নিয়ে আসছে। আর এর পাশাপাশি দেখেন এখন আসলে অনলাইনের যুগ। আপনি যদি অনলাইনে যদি দেখেন যে আমি যদি আসলে আমি ব্যক্তিগতভাবে যখন আমি সোশ্যাল মিডিয়াতে যাই, আমি প্রতিদিন স্ক্রল করতে গেলে কোনো না কোনো ট্রেনিং, কোনো না কোনো ভিডিও এডিটিং কোর্স ডিফারেন্ট ইউথরাই কিন্তু করছে। তো ওই জায়গা থেকে আসলে এই জায়গাটা না এখন অনেক সহজ হয়ে গেছে। আপনার আমার যখন টাইম ছিল ওই সময় আসলে আমাদের খুঁজতে হতো যে আসলে আমরা কোথায় জানতে পারবো। এখন কিন্তু আপনি একটি জাস্ট অনলি একটা ক্লিক অ্যাওয়ে। যখন মানে কোনো বড় ইভেন্ট হয় বা ধরেন একটা ভালো প্রিমিয়াম কন্টেন্টই নামলো, বা এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে, খেলাঘাটের লাইভ স্ট্রিমিংগুলো যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে লোডিং একটা চলে আসছে, একদম চাপ পড়াতে এই ধরনের একটা হচ্ছে। কিন্তু বাহিরের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমরা এই ধরনের এটা পাই না। তো এই ক্ষেত্রে কি আমাদের টেকনোলজিক্যাল কোনো আপডেটেশনের বিষয় আছে কি না? এখানে বেসিক্যালি আসলে কি টেকনোলজি কিন্তু প্রতিদিন আপগ্রেড হচ্ছে, মানে এইটার কোনো লিমিটেশন নেই, শেষ নেই। কিন্তু আমি যদি আপনাকে যদি বলি যে আসলে আপনি যখন স্ট্রিমিং করবেন, স্ট্রিমিংয়ের একটি প্রথম এবং প্রধান শর্ত যেটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ, ইন্টারনেট কানেক্টিভিটি। আপনি যত হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে থাকবেন, আপনি তত হাই কোয়ালিটি কন্টেন্ট কনজাম করতে পারবেন। এটা একদম বেসিক নর্মস। মানে এটা আপনি যদি নিজেও মানে এটা দেখেন, চেষ্টা করেন, আপনি দেখতে পারবেন। সো ওই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে ইন্টারনেটের কানেক্টিভিটি আরও সমৃদ্ধ হচ্ছে। আমরা ভবিষ্যতে হয়তো 5Gর দিকে যাচ্ছি। ইন্টারনেট কানেক্টিভিটি আরও ব্রডার, যত ব্রডার হবে তত আসলে আপনি কন্টেন্ট মানে স্ট্রিমিং করে আসলে আপনি মজা পাবেন। কিন্তু ভাই হয় কি, মানে আমরা তো আসলে ওটিটিতে নতুন, সবাই নতুন, মানে এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছে। অনেক সময় দেখা যায় বেসিক একটা সাবস্ক্রিপশন আছে। আমার কাছে একটা বিজ্ঞাপন আসলে আমি দেখলাম যে এই মুভিটা দেখতে হলে সে ফর আমি টফি আছে, চরকি আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, তো সাবস্ক্রিপশন আমি করলাম। কিন্তু আসলে তো ওটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ইয়েতে যেতে হবে। সো এই যে মানুষের বোঝার যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে কি আপনারা মানে দর্শকদেরও তো আসলে নলেজ গেদারের মানে ইউজ টু করার একটা প্রবণতা থাকে, এই ধরনের অ্যাওয়ারনেস নিয়ে কি আপনারা কোনো কাজ করেন কিনা?
হ্যাঁ, আসলে এইটা তো করতেই হয়। যখন আপনি সাবস্ক্রিপশন মডিউলে বিজনেস করবেন তখন আসলে আপনাকে দর্শককে অ্যাওয়ার করতেই হবে। এই ধরনের বিভিন্ন ধরনের আসলে আপনি যদি দেখে থাকেন যে যারাই এই ধরনের বিজনেস করছে প্রত্যেকেই আসলে বিভিন্ন ম্যানুয়াল শেয়ার করতেছে, কিভাবে আপনি করবেন। ইনফ্লুয়েন্সাররা কাজ করতেছে, কিভাবে আসলে সাবস্ক্রিপশন নিয়ে কনটেন্ট দেখতে হয়। সো এইটা আসলে মানে প্রত্যেকের জায়গা থেকে এটা করে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যদি বলি আসলে এই ডে বাই ডে আমাদের দর্শকরা অনেক স্মার্ট রোল প্লে করছে। তারা কিন্তু মানে দিনের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে তারাও কিন্তু অনেক স্মার্ট হচ্ছে। সো আপনি দেখেন, আপনি কারেন্টলি যদি বলি, আপনি নিজেই দেখবেন যে আপনার মোবাইলে হয়তো ৪-৫টা অ্যাপ আছে। আপনি জানেন যে আসলে আজকে থেকে ১০ বছর আগে কিন্তু আমরা চিন্তাই করতে পারতাম না যে আমরা আসলে কোনো একটা পারচেস করে কনটেন্ট দেখবো। রাইট। সো ওইটা কিন্তু আসলে বিল্ড হয়েছে। রাউন্ড দ্য ইয়ার আমি যদি বলি যত সামনের দিকে আমরা আরও যাবো, এই মার্কেটটা আরও বড় হবে। মানে আমি কনফিডেন্টলি বলতে পারি। জি, জি। মানে বাংলাদেশের মানুষের যে কনটেন্ট কনজাম্পশন যে হ্যাবিটটা আমরা দেখতে পাই, সো ইনশাল্লাহ এটা আরও ব্রডার স্কেল নেবে। কিন্তু আমাদের দেশের মানে সবার মানে অ্যাজ এ কাস্টমার হিসেবে বলি, সবার একটাই থাকে যে কাস্টমারের কোনো প্রবলেম হলে সেটার সলিউশনটা অনেক লেন্দি হয়। বা হয় না যে অনেক সময় দেখা যায় আমি সাবস্ক্রিপশন করছি বাট আমি করতে পারছি না, কাস্টমার কেয়ারের হেল্প নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ধরনের সাপোর্টটা কতটুকু ডিপেন্ড করছে? এখানে আসলে বেসিক্যালি 24/7 মানে যারা এই ধরনের যদি সার্ভিস যেটা বলেন, সবারই 24/7 সার্ভিস একটা থাকে। আপনি যখন সাবস্ক্রিপশন আপনি যখন কোনো সাবস্ক্রিপশন কিনবেন, সেটা যখন কোনো প্রবলেম হবে সাথে সাথে কিন্তু আপনি নোটিফাই করলে আপনি দেখবেন যে মানে আমরা দেখি না যে সাথে সাথে অ্যান্সার চলে আসে, কিন্তু অটোমেটিক একটা অ্যান্সার পড়ে তারপর কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হয়। সো এইটা একটা বেসিক নিডস, মানে এইটা খুবই বেসিক নর্মস, মানে হাইজিন যদি বলি আসলে এটা সবাই মেনটেন করে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, মানে ওটিটিতে কাজ করার জন্য মানে এখন তো সবাই আসলে ওই দিকেই ঝুঁকছে। তো আপনার কাছে কি মনে হয় বেসিক কি পয়েন্টগুলো থাকা উচিত একজনের ভিতরে, যে এই ধরনের অন্তত সাধারণ জ্ঞানটা তোমার থাকতে হবে, তাহলে তুমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবে? দেখেন, বেসিক্যালি আপনি যখন যে কোনো ডিজিটাল মাধ্যমেই কাজ করবেন, আপনাকে কিন্তু ডিজিটালের নর্মসটা জানতেই হবে যে আসলে কীভাবে ডিজিটাল How to operate. হ্যাঁ, হাউ টু অপারেট। সো এটা ভেরি এটা বেসিক জিনিস। এর পাশাপাশি আসলে আপনাকে ক্রিয়েটিভ চিন্তাধারা থাকাটা বেটার, মানে আসলে তারপর হচ্ছে জানার আগ্রহটা থাকা মানে বেটার। ইন্ডাস্ট্রিতে নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, পৃথিবীতে কোথায় কীভাবে কী হচ্ছে, এই বেসিক নলেজগুলো যখন আপনি থাকবে তখন আপনি অনেক ইজিয়ার হবে কাজ করার জন্য। ফিউচারে আসলে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিকে গ্রো আপ করার জন্য আপনার যেহেতু আসলে এটাতে একটা অভিজ্ঞতার ঝুলি আপনার ইয়েতে যুক্ত হয়েছে, সো সেই অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিকে ফিউচারে আরও ডেভেলপ করতে পারি? দেখেন, এই ইন্ডাস্ট্রিতে আরও বড় করতে হলে যেটা আসলে কোলাবোরেশন ছাড়া আসলে কোনো পৃথিবীর কোথাও কোনো কিছু আগায় না। সো দেখেন, আমি প্রথমেই যেটা বললাম যে টিভি, সংবাদ মাধ্যম, ওটিটি, আমরা নিজেরা আলাদা স্ক্যাটার না হয়ে আমরা একসাথে কীভাবে সেন্ট্রালি কাজ করতে পারি, যেটা করলে আসলে আমরা এই ইন্ডাস্ট্রিটা বড় করতে পারবো। মানে আমরা সবাই কিন্তু কন্টেন্ট নিয়েই কাজ করি। আপনি যেখানে আছেন এখানে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করছেন, ওটিটি কন্টেন্ট নিয়ে কাজ করে, যারা ধরেন আপনি অনলাইন পত্রিকা আছে তারাও কিন্তু কন্টেন্ট নিয়ে কাজ করে। সো আমরা যদি সবাই একই জিনিস নিয়ে কাজ করি, সো আমরা একত্রিত হয়ে কীভাবে আসলে কাজটা করতে পারি, এইটাই আমার কাছে মনে হয় যে আমাদের জন্য আমাদের নিজেদের বড় করার একটা সুযোগ এখানে। হ্যাঁ, একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। কথা শুনতে ভাল লাগছিল, কিন্তু আসলে টাইম লিমিটেশনের কারণে হচ্ছে না। সর্বশেষ আপনি আমাদের যারা ইউথ আছেন এবং এই কর্পোরেট ওয়ার্ল্ডের যেই দর্শকরা আছেন, জিটিভির যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিতে চাই, জিটিভিকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে আসলে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দর্শকদের বলতে চাই যে আপনারা বাংলাদেশি কন্টেন্টের সাথে থাকুন, বাংলা কন্টেন্ট দেখুন, আমাদেরকে হেল্প করুন, আমরা আপনাদের আশা পূরণ করবো ইনশাল্লাহ। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যে আপনার সেই অভিজ্ঞতা থেকে ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে আরও বিস্তার লাভ করবে, এবং জিটিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখছিলেন জিটিভির কর্পোরেট ওয়ার্ল্ড। ভালো থাকুন, সুস্থ থাকুন।